আজকে শুনছেন বিক্রম ভিলে রহস্যের পরবর্তী অংশ। লেখিকা লিপিকা বিশ্বাস। স্নিগ্ধা চিন্তিত হয়ে পড়ল। সে কার কথা শুনবে, তান্ত্রিক নাকি অশরীরী আত্মার? হরিপদ বলল, মাদুলিটা খুলে দাও মা। স্নিগ্ধা কোমরে হাত থেকে সরিয়ে নিয়ে বলল, মাদুলিটা শাড়ির সাথে আটকে গেছে, খুলতে পারছি না, বাড়িতে গিয়ে খুলে ফেলবো। তান্ত্রিক কি যেন ভাবলেন, তারপর পাশ থেকে দুটো মাদুলি নিয়ে স্নিগ্ধার দিকে এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, বাড়িতে গিয়ে তুই আর তন্ময় কোমরের মাদুলি খুলে হরিপদকে দিস, আর এই দুটো মাদুলি কোমরে বেঁধে নিস। স্নিগ্ধা হ্যাঁ সূচক মাথা নেড়ে মাদুলি দুটো হাতে নিয়ে তার ভেনিটি ব্যাগে ঢোকালো। স্নিগ্ধা আর হরিপদ তান্ত্রিককে নমস্কার করে বাড়িতে চলে এলো। স্নিগ্ধা ঘরে গিয়ে দেখল তন্ময় ঘরে নেই। সে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিচের তলায় এলো। সন্ধ্যা হয়ে এসেছে। হরিপদ পুজো দিতে যাওয়ার জন্য বারান্দা থেকে নামছে। তার চাদরের তলায় টিফিন বাটি। স্নিগ্ধা বলল, হরি কাকা, আমি যাব তোমার সঙ্গে মন্দিরে। না মা, সন্ধ্যায় তোমার যাওয়া ঠিক হবে না। কিছু হবে না হরি কাকা, যাই না। হরিপদ বলল, ঠিক আছে, একটু দাঁড়াও। বলে হরিপদ নিজের ঘরে চলে গেল। একটু পরে বেরিয়ে এসে বলল, চলো। স্নিগ্ধা দেখল তার চাদরের তলায় টিফিন বাটি নেই। সেটি সে ঘরে রেখে এসেছে। স্নিগ্ধার ব্যাপারটা সন্দেহজনক লাগলো। টিফিন বাটিতে খাবার বা অন্য যা কিছু থাক না কেন, সে থাকাতে হরিকাকার নিয়ে যেতে অসুবিধা কোথায়? স্নিগ্ধা মনমরা হয়ে হরিকাকার সাথে মন্দিরে গেল। স্নিগ্ধা মন্দিরের ঠাকুরের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে দিল। সব কিছু গুছিয়ে নিয়ে হরিপদ পুজোয় বসল। সে প্রথমে শিব পুজো করে তারপরে কালীমূর্তি ঘরে থাকা পুজোতে বসে পড়ল। স্নিগ্ধা তার থেকে একটু দূরে বসে চারপাশ ভালো করে দেখতে লাগলো। কার জন্য হরিকাকা খাবার আনছিল? বুট পরা লোকটি। সে নয় মন্দিরে এলে হরিকাকা তাকে কিছু খেতে দেয় বা খাওয়ায়, কিন্তু লোকটি না এলেও হরিকাকা টিফিন বাটি নিয়ে মন্দিরে কি করে? ঠাকুর তো ফল ছাড়া কিছু খায় না বা দেওয়াও হয় না, আর ফলগুলোতে কিনে এনে বা গাছ থেকে পেড়ে সরাসরি মন্দিরে রেখে দেওয়া হয়। তাহলে ঘরের এক পাশে থাকা বড় বাক্সটার দিকে তাকিয়ে সে ভাবল, এই বাক্সের চাবি কোথায় হরিকাকা? সেটা জিজ্ঞাসা করতে হবে। পুজো শেষ হলে দুইজনে ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়ালো। স্নিগ্ধা বলল, হরিকাকা, এই বড় বাক্সের চাবি কোথায় আছে? হরিপদর মুখটা কেমন একটা হয়ে গেল। মনে হলো সে প্রশ্নটা শুনে অখুশি হয়েছে। সে বলল, কেন মা? একটু দেখতাম ঠাকুরের জিনিসপত্র। হরিপদ একটু চিন্তিত করে বলল, ও আচ্ছা। হরিপদ এবার তার কোমরে থাকা চাবির গোছা থেকে একটা চাবি বের করে কাঠের বাক্সটার তালা খুলছে। স্নিগ্ধা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বাক্সের দিকে। হরিপদ বাক্সের তালা খুলে ঢাকনা উঁচু করেই স্নিগ্ধা বড় বড় চোখ করে দেখতে লাগলো ভেতরে কেউ আছে কিনা। বাক্সটায় জিনিসপত্রে ঠাসা। সে উপরের কয়েকটা জিনিসে হাত দিয়ে বলল, বাহ, দারুণ তো। তার মন রয়েছে জিনিসপত্রের তলায় কেউ লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। কেউ আছে বলে মনে হচ্ছে না। হরিপদ একটু পরে বলল, দেখা হয়েছে, এবার বন্ধ করি, রাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বন্ধ করো হরিকাকা। এই বলে স্নিগ্ধা মনটা খারাপ করে সরে গেল। সে ভাবল, এই বাক্সে কেউ নেই মনে হচ্ছে, তবে হরিকাকা টিফিন বাটি নিয়ে কি করে এখানে? দেখার উপায়ও তো নেই। ঘরের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। হরিপদ বাক্স বন্ধ করে চাবি আবার কোমরের কাড়ে ঝুলিয়ে বলল, এবার চলো মা, বাড়ি যাই। দুইজনে ঘর থেকে বেরিয়ে তালা মেরে মন্দির থেকে চলে আসছে। স্নিগ্ধা জানে মন্দিরের পিছনের গেটে তালা লাগানো আছে। হরিপদ যাতে তাকে সন্দেহ না করে সেই জন্য সে বলল, মন্দিরের পিছনের গেটে তালা লাগিয়েছ হরিকাকা? হ্যাঁ, লাগিয়েছি। চাবি কোথায় রেখেছ? হরিপদর চোখটা মোটা হয়ে গেল। সে বিরক্তির সুরে বলল, কেন? পরক্ষণেই সে নরম সুরে বলল,
চাবি কোথায় জেনে কি করবে মা? স্নিগ্ধা অপ্রস্তুত হয়ে বলল, না মানে এমনি জিজ্ঞাসা করছি, যদি কখনো দরকার হয়। চাবি আমার কোমরে আছে। স্নিগ্ধা আচ্ছা বলে এগিয়ে চলল। মনে মনে বলল, একটা তালার দুটো চাবি থাকে, একটা তোমার কোমরে আছে আর আরেকটা ওই বুট পরা লোকটার কাছে আছে। সে লোকটি কে সে কথা হরিকাকার কাছে জিজ্ঞাসা করতে গিয়েও করল না, কারণ দুইজনে যদি মন্দিরে বসে খারাপ কিছু ষড়যন্ত্র করে তাহলে এরা সতর্ক হয়ে যাবে। হরিপদ বলল, মাদুলিটা খুলেছ মা? না, খোলা হয়নি, কাল খুলে আমাকে দিও, তান্ত্রিককে ফেরত দিতে হবে। স্নিগ্ধা বলল, ঠিক আছে। রাতে মাদুলির ব্যাপারটা নিয়ে স্নিগ্ধা ভাবছে, সে কার কথা শুনবে। মানসিক চাপ ও ক্লান্তিতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। গভীর রাতে স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। সে দেখল দুটো কুকুর কাতর কণ্ঠে ডাকছে। তার প্রাণটা কেঁদে উঠল। রোজই বাড়ির সামনে কুকুর, শিয়াল, না হয় বিড়াল কাতর স্বরে চিৎকার করে। রক্তচোষা পেতনিটা হয়তো তাদের রক্ত খায়। সে চুপ করে শুয়ে রইল। তান্ত্রিক বলেছে এরা কয়েকদিন পরেই চলে যাবে, তাই চুপ করে থাকা ছাড়া উপায় নেই। কিছুক্ষণ পরে কারোর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, চুপচাপ হয়ে যাচ্ছে। স্নিগ্ধা টর্চটা নিয়ে ধীরে ধীরে খাট থেকে নেমে নিচের তলায় গেল। রান্নাঘরে খুটখাট আওয়াজ হচ্ছে। সে ভাবল হরিকাকা বা কণিকা কেউ একজন রান্না করছে, কিন্তু কোথাও আলো জ্বলছে না। সে অন্ধকারে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল। সে যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। একটা ছায়া মূর্তি তার দুটি হাত দুটো গ্যাসের ওভেনে ঢুকিয়ে দিয়েছে। হাত দুটো দাউ দাউ করে জ্বলছে, আর কড়াইতে থাকার তরকারি টকবক করে ফুটছে। স্নিগ্ধা কাঁপছে। ছায়ামূর্তিটি হঠাৎ তার একটি হাত গ্যাস ওভেন থেকে বের করে লম্বা করে স্নিগ্ধাকে ধরতে গেল। স্নিগ্ধা অন্ধকারে পড়ি মরি করে দৌড়ে দোতলায় উঠল। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে একটা চেয়ারে বসে কাঁপতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে শান্ত হলো। সে অনেক ভাবনা চিন্তা করে কোমরের মাদুলিটা খুলে ফেলে তান্ত্রিকের দেওয়া নতুন মাদুলিটা কোমরে পরে নিল। সে ভাবল এবার আর কোনো অশরীরী আত্মা তাকে ছুঁতে পারবে না। সে পুরনো মাদুলিটা ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে রাখল। বাইরে রোদ উঠেছে। স্নিগ্ধা ভাবল, যাই মন্দিরের ওদিকটা একটু পরিষ্কার করে আসি। সে সিঁড়ির তলায় হরিকাকাকে হেঁসো রাখতে দেখেছিল। সে হেঁসো নিয়ে মন্দিরের সামনে গিয়ে ঝোপঝাড় আগাছা পরিষ্কার করতে লাগলো। মন্দিরের সিঁড়ির দুই দিকে নারী মূর্তি দুটির মাঝে মাঝে তার চোখে পড়ছে। তারা শয়তানি হাসি দিচ্ছে। তাদের দেখে তার বুকটা কাঁপছে। তাও স্নিগ্ধা মাদুলি আছে ভেবে একটা মূর্তির কাছে গেল। মূর্তির ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ শোনা যাচ্ছে। সে একটা লাঠি দিয়ে মূর্তির নিচে হালকা করে বাড়ি দিতে লাগলো। সামান্য ফোঁস শব্দটা হঠাৎ করেই বেড়ে গেল। সাপ বেরোচ্ছে না, সেখান থেকে সরছেও না। সে এবার মূর্তির পাশের আগাছা হেঁসো দিয়ে সরালো। সাপ দেখতে পেল না। সে সেখানটা দাঁড়িয়ে মূর্তির গায়ে উঠে যাওয়া লতানো গাছ হেঁসো দিয়ে সরাতে লাগলো। মূর্তির গায়ে হেঁসো লাগতেই স্নিগ্ধা ছিটকে পড়ল খানিকটা দূরে। কি হলো সে বুঝতে পারল না। সে উঠে এসে মূর্তির গায়ে লতানো গাছ কাটতে গেল। এবার কেউ তাকে ধরে উঁচু করল। স্নিগ্ধা খানিকটা উঁচুতে উঠে গেছে। সে শূন্যের ওপর ভাসছে। সে কাউকে দেখতে পাচ্ছে না। ভয়ে ও আতঙ্কে তার শরীর কাঁপছে। সে কাঁপা গলায় বলল, কে কে আমাকে উঁচু করে ধরেছেন? কি চান আপনি? আমাকে ছাড়ুন, আমি কি ক্ষতি করেছি আপনার? অশরীরী আত্মা কোনো উত্তর পেল না। এবার কেউ স্নিগ্ধাকে ভন ভন করে ঘোরাচ্ছে। স্নিগ্ধার মাথাটা ঘুরছে। সে চোখ বন্ধ করল। শুরু হলো কান ফাটানো অট্টহাসি। সেই হাসিতে আকাশ বাতাস কম্পিত হচ্ছে। স্নিগ্ধার কান ঝালাফালা করছে। সে তার হাত দুটো দিয়ে দুটো কান চেপে ধরে মহাদেব আর মা কালীর নাম নিতে লাগলো। কিছুক্ষণ পর অশরীরী আত্মা তাকে মন্দিরের সামনে ঢালাই করা রাস্তার ওপর প্রচণ্ড জোরে আছাড় মারল।
স্নিগ্ধা চোখ খুলে দেখল তার এক পাশে তন্ময় চিন্তামগ্ন অবস্থায় বসে আছে, আর আরেক পাশে হরিকাকা বসে আছে, তার কপালেও চিন্তার ভাঁজ। স্নিগ্ধার জ্ঞান ফেরাতে তন্ময়ের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। হরিপদ বলল, যাক, জ্ঞান ফিরেছে মায়ের। স্নিগ্ধা বড় বড় চোখ করে এদিক ওদিক তাকালো। সে মন্দিরের সামনে ঢালাই করা পথের ওপর চিত হয়ে শুয়ে আছে। সে তাড়াতাড়ি উঠে বসেছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তন্ময় বলল, ধীরে ধীরে ওঠো। তোমরা এখানে? স্নিগ্ধা জিজ্ঞাসা করল। হরিপদ বলল, আমি এদিকে ফল পাড়তে এসে তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখে কাছে এসে ডাকলাম, মাথায় জল দিলাম, তুমি সাড়া দাওনি, তখন ঘাবড়ে গিয়ে বড় খোকাকে ডেকে এনেছি। হরিপদ এবার পাশে থাকা হেঁসোটা দেখিয়ে বলল, এখানে জঙ্গল পরিষ্কার করতে এসেছিলে? স্নিগ্ধা চুপ রইল। সে মাথায় হাত দিয়ে দেখল মাথাটা ভিজে। সে তার মাথা হাত পা নাড়িয়ে দেখছে কোথাও ভেঙে গেল কিনা। যেভাবে অশরীরী আত্মা তাকে ঢালাই করা পথের ওপর আছাড় মেরেছে, তাতে তার মারা যাওয়ার কথা কিন্তু কিছুই তো হয়নি। ব্যাপারটা তাকে অবাক করল। তন্ময় বলল, কি ভাবছো, কোথাও লেগেছে কি? স্নিগ্ধা বলল, না মনে হচ্ছে। হরিপদ বলল, কি করে পড়লে মা? স্নিগ্ধা সত্যি কথাটা বলল না। সে বলল, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল। হরিপদ বুঝতে পারছে কিছু দেখে ভয় পেয়ে সে পড়ে গিয়ে অজ্ঞান হয়েছিল। স্নিগ্ধা নারী মূর্তি দুটির দিকে চাইল। তারা স্বাভাবিক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তন্ময় বলল, বাড়ি চলো, বাহাদুরি ফলিয়ে একা এসেছো জঙ্গল পরিষ্কার করতে, চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়েছো তো? স্নিগ্ধার হাত ধরে তন্ময় তাকে তুলল। স্নিগ্ধার হাতে প্রচণ্ড যন্ত্রণা করে উঠল। তারা বাড়ির দিকে যাচ্ছে। হরিপদ আগে যাচ্ছে, পিছনে স্নিগ্ধার ডান হাতটা ধরে তন্ময় তাকে ধরে নিয়ে যাচ্ছে। স্নিগ্ধার ডান হাতটায় প্রচণ্ড যন্ত্রণা করছে। স্নিগ্ধা তন্ময়ের হাত সরিয়ে দিল। হাতের যন্ত্রণাও আর নেই। আগেও স্নিগ্ধার সাথে এমন হয়েছে। সে বাড়ির ভেতরটা বাদে যখনই বাগান, মন্দিরের এদিকে বা বাইরে তন্ময়ের হাত ধরেছে, তখনই তার এমন হয়েছে। কি হলো, হাত সরালে কেন? কখন আবার পড়ে যাবে তার ঠিক আছে? বলে তন্ময় আবার স্নিগ্ধার হাত ধরল। স্নিগ্ধার হাতে আবার যন্ত্রণা শুরু হলো। সে তন্ময়ের হাত সরিয়ে দিয়ে বলল, হাত ধরতে হবে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তন্ময় বলল, ঠিক আছে, তুমি আগে যাও, আমি পেছনে যাচ্ছি। স্নিগ্ধা যেতে যেতে ভাবছে, আমি অক্ষত থাকলাম কি করে? কেউ কি আমায় বাঁচালো? তবে কি কোনো অশরীরী আত্মা আমাকে মারতে চাইছে আর অন্য কোনো অশরীরী আত্মা আমাকে বাঁচাতে চাইছে? তারা বাড়িতে এলো। তন্ময় স্নিগ্ধাকে বলল, খেয়ে তবে ওপরে যাবে, অনেক বেলা হয়েছে, আমার পেট চোচো করছে। স্নিগ্ধার চোখ দুটো কেমন দেখাচ্ছে। তন্ময় তার গায়ে হাত দিয়ে দেখল গাটা বেশ গরম। সে বলল, তোমার গায়ে তো জ্বর। স্নিগ্ধা খাওয়ার ঘরে গিয়ে ডাইনিং টেবিলে বসল। হরিপদ বলল, তোমাকে বারবার মন্দিরের দিকে যেতে বারণ করেছি মা, তাও তুমি শুনলে না। দেখলে তো কেমন বিপদ হলো, ভাগ্যিস বড় আঘাত পাওনি। স্নিগ্ধা চুপ করে বসে রয়েছে। তন্ময় থালায় খাবার বাড়ছে। স্নিগ্ধা দেখল মাছ, মাংস, সবজি, ডাল সব রান্না করা আছে। তার রাতের ছায়ামূর্তির কথা মনে পড়ে গেল। ওই বোধহয় এসব রান্না করেছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। স্নিগ্ধা বলল, আমি এসব খাবো না। তন্ময় রেগে বলল, কেন খাবে না? স্নিগ্ধা বলল, আমি রান্না করে খাবো। এই বলে সে উঠে দাঁড়ালো। তন্ময় মাথা গরম করে বলল, যা খুশি তাই করো। মা কাকিমাকে দেখানোর জন্য আর কোনো ডাক্তারের খবর পেয়েছো? স্নিগ্ধা তন্ময়কে জিজ্ঞাসা করল। তন্ময় বলল, না, তারা দেখাবে না, আমি কি করতে পারি? স্নিগ্ধা এবার রেগে গিয়ে বলল, তোমার কিছু করার নেই, তাহলে হাত পা গুটিয়ে নিশ্চিন্তে বসে থাকো, মানুষগুলো মরুক। বাবা কাকারা তীর্থে গিয়ে কোনো বিপদে পড়ল কি না সে ব্যাপারেও তো খবর নিতে পারো। তন্ময়ও এবার প্রচণ্ড রেগে গেল। সে বলল, কার কাছে খবর নেব? স্নিগ্ধা বলল, চেষ্টা থাকলে জানা যায়, পড়ে পড়ে ঘুমালে জানা যায় না।
স্নিগ্ধা বলল। এবার তন্ময় প্রচণ্ড রেগে গিয়ে তার ওপর বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো? আমার বাবা কাকু আসছে না, সেই নিয়ে আমার চিন্তা নেই? স্নিগ্ধা এবার বলল, ভরা ব্যবসায় অন্যের ওপর ফেলে কাউকে কিছু না বলে তারা কি সত্যিই তীর্থে গেছে, না অন্য কোনো কাজে গিয়ে বিপদে পড়েছে? এসব ভেবে তোমার চিন্তা হয় না? তন্ময় এবার বলল, আমার হয় না তো তোমার হয়? এত যখন তোমার চিন্তা তখন তুমি খোঁজখবর নাও, দেখি পারো কি না। এখান সেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা কথা শুনছো না। কোন দিন কোন বিপদ ঘটাবে, কালই আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। বলে এবার তন্ময় রেগে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। স্নিগ্ধা নানার মানসিক চিন্তাতে আছে, তার ওপর ঠিকমতো খাওয়াও হলো না, ঘুমানোও হচ্ছে না। এতে করে তার শরীরটা দুর্বল হয়ে গেছে। তার রাগ সপ্তমে চলল। স্নিগ্ধা বলল, ঠিক আছে, আমি থাকবো না এখানে, কালই চলে যাব। হরিপদ বলল, মাথা গরম করো না মা, ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি রান্না করে আনছি। তোমায় রান্না করতে হবে না হরি কাকা। স্নিগ্ধা এখন আর কাউকে বিশ্বাস করে না। কে কখন তার খাবারে বিষ মেশাবে তার ঠিক নেই। গ্যাসের কাছে যেতেও তার ভয় করছে। তার চেয়ে এই খাবারই ভালো। এখনও তো পর্যন্ত সে তো ভূতের রান্না করা খাবার খেয়েই বেঁচে আছে। সে সবজি দিয়ে অল্প এক মুঠো ভাত খেয়ে উঠে পড়ল। হরিপদ বলল, মা, ঘরে গিয়ে মাদুলিটা খুলে রাখো, আমি একটু পরে গিয়ে নিয়ে আসব। ঠিক আছে বলে স্নিগ্ধা দোতলায় গেল। স্নিগ্ধা ভাবল, নতুন মাদুলিটা পরে আমার কি লাভ হলো? ভূতে তো আমায় উঁচু করে আছাড় মারল। হঠাৎ তার পল্লবীর কথা মনে পড়ল। সে বলেছিল, পুরনো মাদুলিটা খুলো না। তান্ত্রিক খুলতে বললেও খুলো না। তান্ত্রিকের ঘরের সামনের লাঠিটাও একই ইঙ্গিত করেছিল। সে তাড়াতাড়ি কোমরের থেকে নতুন মাদুলিটা খুলে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পুরনো মাদুলিটা পরে নিল। এই মাদুলিটা পরা অবস্থায় ছাদের ভূতটা তাকে ছাদ থেকে ফেলার জন্য ধরতে গিয়েও ধরতে পারেনি। পল্লবী বারণ করা সত্ত্বেও সে মাদুলিটা খুলেছিল বলে তার খারাপ লাগছে। পল্লবী তাকে জলে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল। মেয়েটা সত্যিই খুব ভালো। হরিপদ দরজার বাইরে দাঁড়িয়ে বলল, মাদুলি দুটো দিও মা। স্নিগ্ধা নতুন মাদুলি দুটো তার হাতে দিল। নতুন আর পুরনো মাদুলি একই রকম দেখতে, তাই হরিপদ বুঝতে পারল না এই মাদুলি দুটো নতুন নাকি পুরনো মাদুলি। কিছুক্ষণ পর তন্ময় স্থানীয় একজন ডাক্তারবাবুকে নিয়ে ঘরে এলো। তিনি স্নিগ্ধাকে দেখে তারপরে যাওয়ার কথা শুনে জ্বরের ওষুধ দিয়ে বললেন যে চিন্তার কিছু নেই, ভয় বা আতঙ্কের কারণে জ্বরটা এসেছে। তিনি ওষুধের নাম লিখে বললেন, ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। স্নিগ্ধা বলল, মা কাকিমাকে একটু দেখে যান ডাক্তারবাবু। যাব। তন্ময় ডাক্তারবাবুকে হল ঘরে বসতে বলল। তারপর অরুণা দেবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খোলা রয়েছে। সে ঘরে ঢুকে দেখল কেউ নেই। এবার সে অরুণা দেবীর ঘর থেকে বেরিয়ে কাকিমার ঘরের দরজার কাছে গিয়ে টোকা দিতেই দরজা খুলে গেল। সে ভেতরে ঢুকে দেখল ঘরে কেউ নেই। সে বারবার মা কাকিমাকে ডাকতে লাগলো, সাড়া পেল না। বাথরুমের দরজাও খোলা, ভেতরে কেউ নেই। তারা কণিকার ঘরে আছে মনে করে সে কণিকার ঘরের কাছে গিয়ে দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ঘরে উঁকি দিয়ে দেখল কণিকা বা রকি কেউ নেই। তন্ময় চিন্তিত হয়ে বলল, সব গেল কোথায়? তন্ময় চিৎকার করে হরিপদকে ডেকে বলল, হরি কাকা, সবাই কোথায় গেছে জানো? হরিপদ মুখ অন্ধকার করে না সূচক মাথা নাড়ল। স্নিগ্ধা দোতলা থেকে নেমে এলো। সে বলল, কি হয়েছে? তন্ময় বলল, আশ্চর্য ব্যাপার, মা কাকিমা কণিকা রকি কেউ নেই। এই বলে তন্ময় দোতলায় উঠল। সে দোতলার ঘরগুলো ছাদ সব দেখে নিচের তলায় এসে বলল, কোথাও তারা নেই। ডাক্তারবাবু বললেন, কোথাও হয়তো গেছেন, পরে একবার এসে দেখে যাব, এখন চলি। স্নিগ্ধা বুঝতে পারছে তারা ডাক্তার দেখাবে না বলে কোথাও লুকিয়ে আছে। রাতে স্নিগ্ধা ওষুধ খেয়ে শুয়ে পড়ল। তার শরীরটা আজকে বড্ড দুর্বল লাগছে, গায়ে সামান্য জ্বরও আছে, তাই শোয়ার একটু পরেই সে ঘুমিয়ে গেল।
গভীর রাতে তার খাটের পাশে অদ্ভুত একটা শব্দ হলো। তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলল। একটা ছায়া মূর্তি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এ বাড়ি ছেড়ে যেও না, সবার ভীষণ বিপদ, তুমিই পারবে সবাইকে। স্নিগ্ধা আতঙ্কে কাঁপা গলায় বলে উঠল, কে কে আপনি? সে টর্চটা নিয়ে উঠে বসল। সেটি জ্বালানোর চেষ্টা করে ব্যর্থ হলো। এবার সে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালল। মোবাইলটা অফ হয়ে গেল। ছায়ামূর্তিটা দরজার কাছে গিয়ে মিলিয়ে গেল। এবার স্নিগ্ধার মোবাইলটা আপনা থেকেই অন হয়ে গেল। সে টর্চটা জ্বালিয়ে দেখল সেটা জ্বলছে। সে মোবাইল আর টর্চটা মাথার কাছে রেখে আবার শুয়ে পড়ল। সে ভাবছে, এই ছায়ামূর্তিটা বিপজ্জনক নয়। এই বাড়িতে দুই ধরনের অশরীরী আত্মা আছে। কেউ চাইছে আমি এই বাড়িতেই থাকি, আবার কেউ চাইছে আমি কলকাতায় ফিরে যাই। তান্ত্রিক বলেছে কিছুদিনের জন্য আমাকে আর তন্ময়কে কলকাতায় চলে যেতে। তার দেওয়া নতুন মাদুলি কোনো কাজই করল না। তবে তিনি সেটি দিলেন কেন? তিনি পুরনো মাদুলিটা কেন ফেরত চাইলেন? আমি নতুন মাদুলি দুটো তাকে ফেরত দিয়েছি, সেটা নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন। তিনি রেগে গিয়ে আমার সাথে কি কিছু করবেন? কে জানে। যা করে করুক, আর কোনো কিছুতেই আমি ভয় পাবো না। মন্দিরে আসা বুট পরা লোকটা কে, কি করতে হরিকাকার কাছে এসে মন্দিরের দরজা বন্ধ করে গোপনে কি কথা বলে, আমাকে সেটা জানতেই হবে। ভোর 4টে বাজে। রাত এখনও শেষ হয়নি। শীতও বেশ পড়েছে। বাইরে পাখি ডাকছে। তার আর ঘুম আসছে না। সে উঠে বসল। গাটা হালকা গরম আছে। সে উঠে সোয়েটার পরে গায়ে চাদর জড়িয়ে মাথায় মাফলার পরে টর্চটা নিয়ে সাবধানে খাট থেকে নেমে চুপি চুপি নিচের তলায় এলো। নিচের কোথাও আলো জ্বলছে না। সে ভাবল হরিকাকা এখনও হয়তো ওঠেনি। সে বাইরে এলো। একে তো অন্ধকার, তার ওপর কুয়াশার চারদিক ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। সে মাঝে মাঝে টর্চ জ্বেলে মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরের কাছে গিয়ে সে দাঁড়ালো। মন্দিরের কালী মূর্তি থাকা ঘরটির দরজা ফাঁক হলো। ভেতরে হালকা আলো দেখা যাচ্ছে। স্নিগ্ধা তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে ভাবছে, নিশ্চয়ই সেই বুট পরা লোকটা এসেছে। এই ঠান্ডায় আজ আরও রাত থাকতে কেন এসেছে এই লোকটা? লোকটা ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। এবার একজন মোটা লোক বেরোলো। মোটা লোকটি দরজায় দাঁড়িয়ে হরিপদর সাথে কিছু বলছে। তারপর সে বুট পরা লোকটির সাথে বারান্দা থেকে নেমে মন্দিরের বাইরে এসে মন্দিরের পেছন দিকে যাচ্ছে। মোটা লোকটির পরনে পাজামা পাঞ্জাবি। একটা মোটা কালো চাদরে সে তার শরীরটাকে ঢেকে রেখেছে। বুট পরা লোকটির মতো তারও মুখ দেখা যাচ্ছে না। চোখের জায়গাটা শুধু খোলা। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মনে হচ্ছে পায়ে ব্যথা বা বাতের রোগ আছে। তার পায়ে স্নিকার। লোকটির চলার ধরন ও বাইরেটা দেখে মনে হচ্ছে তিনি বয়স্ক মানুষ। স্নিগ্ধা ভাবছে, বুট পরা লোকটি কাকে কেন নিয়ে এসেছে? এরা পুজো দিতে আসেনি। হরিকাকা কি মা কাকিমাকে বাঁচানোর জন্য এই মন্দিরে বসে এদের সাথে কোনো আলোচনা করছে? সেটা করলে এত লুকোচুরির কি আছে? আমাকে তো কথাটা বলতেই পারতো। এরা নিশ্চয়ই খারাপ, কোনো ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে, কার বিরুদ্ধে করছে, সেটা আমাকে জানতেই হবে। মোটা লোকটি আগে আগে যাচ্ছে, আর পিছনে বুট পরা লোকটি। আজ বুট পরা লোকটি খোঁড়া লোকটির জন্য জোরে হাঁটতে পারছে না। হরিপদ টিউবওয়েল চেপে টিফিন বাটিটা ধুচ্ছে। স্নিগ্ধা হরিকাকার জন্য লোক দুইজনের পিছন নিতে পারছে না। সে আড়াল থেকে বেরোলে হরিপদ তাকে দেখে ফেলবে, তাই সে গাছের আড়ালে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। হরিপদ টিফিন বাটি ধুয়ে নিয়ে বাড়ির দিকে আসছে। স্নিগ্ধা তাড়াতাড়ি গাছের আড়াল থেকে বেরিয়ে মন্দিরের পিছনের গেটের কাছে গিয়ে দেখল লোক দুজন গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সে এদিক ওদিক একটু তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে মন্দিরে এসে কালীমূর্তির ঘরটিতে ঢুকল। সন্দেহভাজন কিছু না পেয়ে সে বাড়ির দিকে চলে আসছে। এখনও হালকা অন্ধকার আছে। ঠান্ডা হাওয়া বইছে।
স্নিগ্ধার শীত করছে। সে চাদরটা ভালো করে গায়ে মাথায় জড়ালো। গাছে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তার মনটা বেশ খারাপ লাগছে। সে যে করেই হোক বুট পরা লোকটি আর খোঁড়া লোকটির পিছন নেবে বলে মনস্থির করল। স্নিগ্ধা বাড়িতে ঢুকলো। তন্ময় দোতলা থেকে স্নিগ্ধাকে দেখতে পেল। স্নিগ্ধা সাবধানে হরিকাকাকে এড়িয়ে দোতলায় উঠে দেখল ঘরে তন্ময় নেই। স্নিগ্ধা বারান্দায় গেল। তন্ময় বারান্দার ইজি চেয়ারে বসে আছে। তুমি আজ এত ভোরে কেন উঠেছ? বলতে বলতে স্নিগ্ধা একটা চেয়ার টেনে নিয়ে তন্ময়ের পাশে বসল। তন্ময় গম্ভীর গলায় বলল, সব কিছু গুছিয়ে নাও, আমরা আজকেই কলকাতায় ফিরে যাব। স্নিগ্ধা বলল, আমি যাব না। তন্ময় বলল, এখানে থাকা যাবে না। কাল মন্দিরের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলে, আজ আবার রাত থাকতে সেখানে গেছো। কখন কি অঘটন ঘটে যাবে তার ঠিক নেই। অঘটন যদি ঘটে যায় আমি তখন কি করব? তোমার বাবা মাকেও বা কী বলবো? স্নিগ্ধা তন্ময়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমার কিছু হবে না। আমি তোমার কোনো কথাই শুনবো না। গুছিয়ে নাও। মা কাকিমাকে এভাবে ফেলে রেখে যাবে? তন্ময় বলল, তোমাকে রেখে আমি ফিরে আসব। স্নিগ্ধা বলল, আমি যেটা করছি সেটা এবাড়ির মঙ্গলের জন্য করছি। এদিক ওদিক ঘুরে কি মঙ্গল করছো জানি না, ঘরে কি থাকা যায় না? তন্ময় রেগে স্নিগ্ধাকে বলল। একা একা ঘরে ভালো লাগে না, তাই মন্দিরের পুকুরের পাড়ে যাই। ওখানে গেলে খুব ভালো লাগে আমার। পুকুরের জলে ডুবে যাচ্ছিলাম, পল্লবী তোমাকে বাঁচিয়েছিল বলেছিলে। না না, এখানে আর এক মুহূর্ত তোমাকে নিয়ে থাকবো না। আমি ড্রাইভারকে বলছি আসতে, 10টার দিকে যাব। ড্রাইভারকে আসতে বলো না, আমি যাব না। স্নিগ্ধা বলে উঠে গেল। তন্ময়দের গ্যারেজে দামি গাড়ি আছে। অনেক দিন গাড়িটা গ্যারেজ থেকে বের করেনি কেউ। তন্ময় স্নিগ্ধার হাত সরিয়ে দিয়ে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্নিগ্ধা উঠে দাঁড়িয়ে বলল, আমি যাব না, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তন্ময় বলল, নতুন করে আর কি বুঝবো? তোমাকে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। সে ড্রাইভারকে ফোন করার জন্য খাটের ওপরে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখল মোবাইলটা সুইচ অফ। সে কোনোভাবেই ফোনটা চালু করতে পারল না। সে বলল, ঘুম থেকে উঠে দেখলাম চার্জ আছে আর এখন বন্ধ হয়ে আছে। স্নিগ্ধা বুঝতে পারল অশরীরী আত্মা চাইছে না ড্রাইভার আসুক, তারা চলে যাক। সে মনে মনে খুশি হলো। তন্ময় মোবাইলটা চার্জে বসালো। স্নিগ্ধা তাকে খাটের ওপর টেনে বসিয়ে বলল, আমার শরীরটা ভালো নেই, এই অবস্থায় আমাকে নিয়ে অত দূর যাবে তুমি? তন্ময় বলল, শরীর ভালো নেই তাহলে শুয়ে না থেকে রাত থাকতে উঠে মন্দিরে গিয়েছিলে কেন? স্নিগ্ধা বলল, বলেছি তো ওদিকটায় গেলে আমার ভীষণ ভালো লাগে। রাত থাকতে যাওয়ার কি দরকার? দিনের বেলায় আমাকে বা হরিকাকাকে সঙ্গে নিয়ে যেতে পারো। তুমি তো সাপের ভয়ে ওদিকে একদিন গিয়ে বলেছ আর যাবে না। তাছাড়া আমার যখন যেতে ইচ্ছা করে তখন তুমি বা হরিকাকা কাজে ব্যস্ত থাকো বা ঘুমাও, তাই তোমাদের বলি না। রাগ করে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। বলে স্নিগ্ধা মায়াবী দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় হেসে তাকে জড়িয়ে ধরে বলল, বেশ কথা বলতে পারো তো তুমি। স্নিগ্ধা বলল, গাটা হালকা এখনো গরম আছে, আমি খাবার আনছি, তুমি খেয়ে ওষুধ খাবে। এই বলে তন্ময় দাঁড়াতে গেল। কণিকার দরজার বাইরের পর্দার আড়ালে দাঁড়িয়ে বলল, বর্দা, খাবার এনেছি। তন্ময় তাড়াতাড়ি স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে পর্দা সরিয়ে বলল, ভেতরে আয়। কণিকার ট্রেতে করে চা, পাউরুটি, ডিম সেদ্ধ এনেছে। সে ঘরে ঢুকে ট্রেটা খাটের ওপর রেখে বলল, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও বড় বৌদি। বসো না বোন, বলে স্নিগ্ধা কণিকার হাতটা ধরেই ছেড়ে দিল। কণিকার হাত বরফের মতো। স্নিগ্ধা বলল, তোমার হাতটা খুব ঠান্ডা, চাদর সোয়েটার কিছু পরনি কেন? তোর কি কিছু নেই নাকি? অনিয়মের একটা সীমা আছে তো। ভোরে উঠেছিস, তার উপর শীতের পোশাক কিছু পরিসনি, শুধু একটা সালোয়ার কামিজ পরে আছিস। তোর শীত করে না নাকি? ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে তখন বুঝবি। কেউ আমার একটাও কথা শুনিস না। এই বলে তন্ময় রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা কণিকাকে বলল, কাল কোথায় গিয়েছিলে তোমরা? কণিকা জিজ্ঞাসা করল, কখন?
এই তো দুপুরের দিকে তুমি, মা, কাকিমা, রকি কেউ ঘরে ছিলে না। ডাক্তারবাবু এসেছিলেন, তোমার বড়দা তোমাদের কত ডাকলো, কোনো কাজে গিয়েছিলে? কণিকা স্নিগ্ধার কথার উত্তর না দিয়ে বলল, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও বড় বৌদি। এই বলে কণিকা জোর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা চায়ে পাউরুটি ভিজিয়ে খাচ্ছে আর ভাবছে, এখান থেকে আমি কিছুতেই যাব না। দরকার হয় মরব, সেও ভালো। ভূত পেদনিদের ভয় পেলে চলবে না। বুট পরা লোকটা আর মোটা লোকটা কে সেটা আমি বের করবই। ওদের হাবভাব মোটেও আমার ভালো লাগছে না। সিঁড়ি দিয়ে তন্ময়ের সাথে কারা কথা বলতে বলতে উপরে উঠে আসছে। তাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। স্নিগ্ধা তাড়াতাড়ি চায়ের শেষ চুমুকটা দিয়ে কাপটা ট্রের ওপর রেখে টেটা ধরে খাটের তলায় রাখল। তন্ময়ের সাথে অনির্বাণ আর কল্পনা ঘরে ঢুকল। স্নিগ্ধা কল্পনাকে বলল, দিদি তুমি? কল্পনা তাকে জড়িয়ে ধরে বলল, অবাক হলে তো? অনির্বাণের সাথে একটা কাজে যাচ্ছিলাম, ও কিছুতেই আমাকে এখানে আনছিল না। কেন? দেরি হয়ে যাবে সেজন্য। আমি জোর করাতে শেষে এলো। স্নিগ্ধা বলল, এসে ভালো করেছো, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, বসো। এবার স্নিগ্ধা অনির্বাণের দিকে তাকিয়ে বলল, বসুন দাদা। অনির্বাণ বলল, শুনলাম তোমার জ্বর হয়েছে। স্নিগ্ধা বলল, এমন কিছু না, সামান্য গা গরম। ওষুধ খেয়েছো? এই তো খাবো এখন, বসুন। অনির্বাণ বলল, আগে ওষুধ খাও, তোমরা দুই বোনে ঘরে বসে গল্প করো, আমরা দু ভাই বারান্দায় যাচ্ছি। এই বলে অনির্বাণ তন্ময়কে নিয়ে বারান্দায় গেল। কল্পনা খাটে বসল। স্নিগ্ধা ওষুধ খেলো। কল্পনা বলল, এবার বলো কেমন আছো? এই একরকমই আছি। তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? স্নিগ্ধা শুকনো হাসি দিল। কোনো সমস্যা হচ্ছে? তোমাকে দেখে কিন্তু আমার ভালো লাগছে না। আমার একা একা ভালো লাগে না। একা কোথায়? বাড়ি ভর্তি লোক। মামারা না হয় বাড়ি নেই, কিন্তু মামিরা দুজন, কণিকা, মৃন্ময় তো আছে। স্নিগ্ধা চুপ রইল। এরা তোমায় মেনে নেয়নি? কল্পনা তাকে জিজ্ঞাসা করল। স্নিগ্ধা তাড়াতাড়ি বলল, নিয়েছে তো, এরা খুব ভালো। তবে চিন্তা কিসের? জানো দিদি, এ বাড়ির সব কিছু কেমন অস্বাভাবিক। মা, কাকিমা। অনির্বাণ ঘরে ঢুকে কল্পনাকে বলল, চলো, অনেক কাজ আছে। দাদা একটু বসুন, আমি চা আনছি, বলে স্নিগ্ধা খাট থেকে নেমে দরজার দিকে যাচ্ছে। অনির্বাণ বলল, বাড়ি থেকে টিফিন খেয়ে এসেছি, তাতে কি হয়েছে? এক কাপ চা খেলে কোনো ক্ষতি হবে না। না স্নিগ্ধা, আমি খাবো না। কল্পনা উঠে স্নিগ্ধার হাত ধরে তাকে খাটে বসিয়ে বলল, ব্যস্ত হও না বোন, আমরা কিচ্ছু খাবো না। অনির্বাণ স্নিগ্ধাকে বলল, তন্ময়ের কাছে সব শুনলাম। কলকাতায় যখন যেতে চাইছো না, তখন আমাদের বাড়িতে থাকবে, চলো। কল্পনা খুশি হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তাই চলো, দুই বোনে অনেক গল্প করব। স্নিগ্ধা বলল, এখান থেকে আমি যাব না। অনির্বাণ বলল, বড় বিপদ হলে কি করবে? স্নিগ্ধা চুপ করে রইল। অনির্বাণ মন খারাপ করে তন্ময়ের সাথে ঘর থেকে বেরিয়ে গেল। কল্পনা স্নিগ্ধাকে বলল, পরে একদিন এসে তোমার সব কথা শুনব। তোমার ফোন নাম্বারটা দাও না দিদি, স্নিগ্ধা জিজ্ঞাসা করল। কল্পনা বলল, আমার ফোন নেই। সে কি দিদি? আমি ফোন ব্যবহার করি না। আমাকে কেউ ফোন করলে অনির্বাণের ফোনে করে। ও বাড়ি থাকলে আমার কাছে ফোনটা দেয়, তখন কথা বলি। চলি বোন, তোমার শরীর খারাপ, শুয়ে থাকো, নিচের তলায় নামতে হবে না। এই বলে কল্পনা উঠে ঘর থেকে বেরোচ্ছে। তার পিঠ থেকে চাদরটা সরে গেল। তার পিঠের ওপরের দিকে অনেকটা জায়গা নিয়ে পোড়া দাগের মতো। সে তাড়াতাড়ি চাদরটা দিয়ে পিঠটা ঢেকে নিল। স্নিগ্ধা বলল, তোমার পিঠে এটা কিসের দাগ দিদি? জন্মদাগ, বলে কল্পনা জোর পায়ে ঘর থেকে বেরিয়ে নিচের তলায় নামল। কল্পনা এবার অরুণাদেবীর ঘরের দিকে যাচ্ছে। অনির্বাণ বারান্দার দরজা দিয়ে তাকে দেখতে পেয়ে বলল, ওদিকে কি করতে যাচ্ছ? মামিদের সাথে দেখা করতে যাচ্ছি, কল্পনা বলল। অনির্বাণ বলল, পরে দেখা করবে, এখন দেরি হচ্ছে। দেখা করেই চলে আসবো। ওরা দেখা করবে না, ওদের শরীর ভালো নেই, অনির্বাণ জোর গলায় বলল। কি হয়েছে?
তন্ময় পাশ থেকে বলল, চোখের সমস্যা। ডাক্তার দেখাওনি? এটাই তো সমস্যা বৌদি, ওরা ডাক্তার দেখাতে চায় না। সে কথা বললে হবে? তুমি আর অনির্বাণদা মা কাকিমাকে একটু বুঝিয়ে বলো বৌদি। অনির্বাণ বিরক্ত হয়ে বলল, একটা জরুরি কাজে যাচ্ছি, পরে আবার আসবো। এবার সে কল্পনাকে বলল, এসো তাড়াতাড়ি। কল্পনার মুখটা অন্ধকার হয়ে গেল। সে তন্ময়কে বলল, স্নিগ্ধাকে নিয়ে আমাদের বাড়িতে যাবে, কাছেই আমাদের বাড়ি, অথচ একটু যাওয়ার সময় পাও না। নানান ঝামেলায় আছি বৌদি, ঝামেলা একটু মিটলেই যাব। ঝামেলা সবার থাকে, আমাদের কি ঝামেলা নেই ভাই? এই বলে কল্পনা বারান্দা থেকে নেমে সামনের গেটের দিকে যাচ্ছে। তন্ময়ও তাদের পিছন পিছন এগিয়ে দিতে গেল। স্নিগ্ধা গুটি গুটি পায়ে নিচে এসে রান্নাঘরে ঢুকলো। সে ডাইনিং টেবিলের ওপরে থাকা রান্না করা খাবার খাবে না। তার ধারণা এত সব খাবার ছায়ামূর্তিটা রান্না করছে। সে রান্নাঘরে কী কী সবজি আছে দেখছে। হঠাৎ বিকট আওয়াজে রান্নাঘরের বেসিন থেকে জল পড়ছে। সে কেঁপে উঠল। নিমেষেই বেসিনের জল ভরে নিচে পড়ছে। নিচটা জলে ভেসে যাচ্ছে। সে বেসিনের কাছে এসে দেখল জলটা টকবক করে ফুটছে। তার হাত পা কাঁপছে। কণিকা খাওয়ার ঘরে দাঁড়িয়ে বলল, বড় বৌদি। স্নিগ্ধা রান্নাঘরের দরজার কাছে এসে বলল, এদিকে একটু শোনো বোন। কণিকা রান্নাঘরে ঢুকে বলল, কি বলছো বলো? রান্নাঘরের বেসিনে গরম জল পড়ছে। এই বলে স্নিগ্ধা বেসিনের দিকে তাকালো। বেসিন দিয়ে আর কোনো জল পড়ছে না। বেসিনের নিচেও কোনো জল নেই, একেবারে শুকনো হয়ে গেছে। স্নিগ্ধা এখন আর আশ্চর্য হলো না। সে বুঝতে পারছে কোনো অশরীরী আত্মা তাকে ভয় দেখাচ্ছে। কণিকা বলল, বলো কি বলবে? স্নিগ্ধা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কিছু না। তন্ময় রান্নাঘরে ঢুকে বলল, কি করছো এখানে? এই তো কিছুই না। চুপ করে শুয়ে থাকতে পারো না তুমি? খেতে এসেছি। ও। স্নিগ্ধার খাওয়ার ঘরে এসে ডাইনিং টেবিলে বসলো। তন্ময়ও এসে পাশের চেয়ারে বসলো। মৃন্ময় হলঘরে দাঁড়িয়ে আছে। তার মুখটা গম্ভীর। তন্ময় পর্দার ফাঁক দিয়ে তাকে দেখতে পেয়ে বলল, ভাই শোন। মৃন্ময় এসে দাঁড়ালো। তন্ময় বলল, তোর মতিগতি একদম আমার ভালো লাগছে না। আমার সাথে চল কাঠের আড়তে। তুমি যাও দাদা, আমার শরীরটা ভালো নেই। তন্ময় বিচলিত হয়ে বলল, তোর আবার কি হলো? মৃন্ময় বলল, ঘুম পাচ্ছে। রাতে ঘুমাসনি? মৃন্ময় চুপ করে রয়েছে। স্নিগ্ধা ভেবেছিল মৃন্ময়ের চোখের দিকে তাকাবে না, তবুও তার চোখ দুটো মৃন্ময়ের চোখের দিকে চলে যাচ্ছে। সে ভাবছে, আমার স্মৃতিশক্তি কি নষ্ট হয়ে গেল? কোথায় এই চোখ দুটো দেখেছি? মনে তো কিছুই করতে পারি না। ওকে দেখলেই ওর চোখের দিকে আমার চোখ চলে যায়। সারাদিন এত ঘুম আসে কি করে তোর? দেখি তোর গায়ে জ্বর আছে কি না। বলে তন্ময় মৃন্ময়ের গায়ে হাত দিতে গেল। মৃন্ময় পেছন ফিরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কি হলো, চলে যাচ্ছিস কেন? মৃন্ময় পেছন দিকে না ফিরেই বলল, বড্ড ঘুম পাচ্ছে দাদা। তন্ময় রেগে গিয়ে স্নিগ্ধাকে বলল, মৃন্ময়ের ভাব দেখেছ? আমার আর সহ্য হচ্ছে না। আমি কাঠের আড়তে যাচ্ছি, দেখি সেখানকার কি অবস্থা। খেয়ে যাও। আমার খিদে পায়নি, তুমি খেয়ে নাও। তন্ময় খাওয়ার ঘর থেকে বেরোচ্ছে। কণিকা বলল, রাগ না করে খেয়ে যাও বর্দা। রাগ না করে কি করব বলতো? মৃন্ময়টা তো এমন ছিল না। ছোটদাকে কিছু বলো না, ওকে ওর মতো থাকতে দাও। তোদের দুজনের অধঃপতন হয়েছে। তন্ময় রেগে চলে গেল। কণিকা আর কিছু বলল না। সে দুটো থালায় ভাত বেড়ে স্নিগ্ধা তন্ময়কে বলল, খেয়ে নাও। স্নিগ্ধা খেতে ইতস্তত বোধ করছে। ভূতের রান্না করা খাবার তার খেতে ইচ্ছা করছে না। কি ভাবছো বড় বৌদি? আমি রান্না করেছি, খাও। স্নিগ্ধার মন মানছে না। থালা সামনে নিয়ে সে বসে আছে। তন্ময় বলল, কি এত আকাশ পাতাল ভাবছো? খাও। স্নিগ্ধা কণিকাকে বলল, তুমি আমাদের সাথে খাও না বোন। কণিকা বলল, না। সে ঘর থেকে বেরিয়ে গেল। তন্ময় খেয়ে কাঠের আড়তের উদ্দেশ্যে চলে গেল। স্নিগ্ধা খেয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করে থালা দুটো ধোয়ার জন্য রান্নাঘরের বেসিনের কাছে গেল। কল খুলতে তার ভয় করছে, তবুও মনে সাহস এনে সে বেসিনের কল খুলল। কল থেকে স্বাভাবিক জল পড়ছে।
সে জলে হাত দিয়ে দেখল ঠান্ডা জলই বেরোচ্ছে। সে থালা দুটো ধুয়ে বেসিনের ওপর ঝোলানো স্টিলের তাকে রেখে পিছন ফিরল। চারিদিক রক্ত ছিটানো। তার চোখ মেঝের দিকে যেতেই সে দেখল মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। তার সারা শরীর ভয়ে কাঁপছে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের 34 থেকে 37 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই এসে যাবে। ধন্যবাদ।